এনসিপির তখন রমরমা অবস্থা। দলটিকে কাছে ভেড়াতে কম বেশি চেষ্টা করেছে সব দলই। তবে ৩০টি আসনের নিশ্চয়তা পেয়ে জামায়াতের সাথেই জোট করে এনসিপি, যদিও ৪০টি আসন নাকি চেয়েছিল এনসিপি। যাই হোক, জামায়াতের সঙ্গে জোট বাঁধাকে কেন্দ্র করে কিংবা তারেক রহমানের সুদিন দেখে এনসিপি থেকে এই কয়দিনে যে কয়জন নেতাকর্মী পদত্যাগ করেছেন, তাতে দলটির অবস্থা এখন যেন অর্জুন গাছ, ছাল নাই নাই অবস্থা। এই অবস্থায় শোনা গেল জামায়াত নাকি এনসিপিকে 10টির বেশি আসন দিতে চায় না। এ নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ বলছে দুধ দেখিয়ে এনসিপিকে ঘোল খাইয়েছে নাকি জামায়াত। বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের দুধ এবং ঘোলের রাজনীতি। 2025 সালের 28 ফেব্রুয়ারি এক আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে এনসিপির জন্ম। জুলাই বিপ্লবের পর ছাত্রনেতারা যখন নতুন বন্দোবস্তর ডাক দিয়েছিলেন, তখন সাধারণ মানুষের মনে ধারণা জন্মেছিল যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে হয়তো একটি শক্তিশালী তৃতীয় ধারার উত্থান ঘটবে। আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমদের হাত ধরে সেই স্বপ্ন ডানা মেললেও বছর না ঘুরতেই সেই ডানা এখন ভাঙার উপক্রম। রাজনীতির মাঠে গুঞ্জন ছিল এনসিপি শুরুতে 50টি আসনের দাবি নিয়ে বিভিন্ন দলের সাথে দর কষাকষি করছিল। বিএনপির সাথেও তাদের আলোচনা হয়েছিল বলে শোনা যায়, কিন্তু সেখানে বনিবনা না হওয়ায় তারা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকে যায়। জামায়াতও শুরুতে এনসিপিকে কাছে টানতে বেশ উদারতা দেখায়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এনসিপি নেতাদের একাধিক বৈঠকের পর 30টি আসনের সমঝোতার খবর চাউর হয়। এনসিপির কর্মীরা ভেবেছিলেন, যাক, অন্তত 30টি আসনে তো ধানের শীষ বা দাঁড়িপাল্লার বিপরীতে তাদের শাপলাকলি বা অন্য কোনো প্রতীকের জোর লড়াই হবে। কিন্তু এখন মুদ্রার অপর পিঠ দেখছে এনসিপি। কিন্তু রাজনীতির অঙ্ক অতটা সরলও নয়। নির্বাচনের তফসিল ঘোষণা এবং জোটের আনুষ্ঠানিকতা যত এগিয়ে যাচ্ছে, জামায়াত তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রের খবর, জামায়াত এখন এনসিপিকে 10 থেকে 12টির বেশি আসন দিতে নারাজ। জামায়াতের যুক্তি, মাঠ পর্যায়ে এনসিপির ভোট ব্যাংক নেই, তাদের জনসমর্থন শুধুই ফেসবুক আর ইউটিউব কেন্দ্রিক। তাই 30টি আসন ছেড়ে দিলে সেগুলো মহাজোট বা বিএনপির হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। জামায়াতের এই ইউটার্ন এনসিপির জন্য বিশাল এক ধাক্কা। একেই সাধারণ মানুষ বলছে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানো। 30 আসনের মূলা ঝুলিয়ে জামায়াত এনসিপিকে জোটে ভিড়িয়েছে ঠিকই, কিন্তু এখন আসন ভাগাভাগির টেবিলে এনসিপি দেখেছে তাদের থলে অনেকটাই শূন্য। নেতাকর্মীদের দল ছুটের মিছিল। গাজীপুরে এনসিপির যে অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, তা কেবল হিমশৈলের চূড়ামাত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই খবর আসছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম অঞ্চলে এনসিপির দুর্গ বলে খ্যাত এলাকাগুলোতেও ফাটল ধরেছে। কিন্তু কেন এই গণপদত্যাগ? প্রথমত আদর্শিক দ্বন্দ্ব। এনসিপির মূল ভিত্তি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সাথে যুক্ত অনেক প্রগতিশীল এবং সাধারণ শিক্ষার্থী জামায়াত ইসলামীর সাথে জোট করাটাকে সহজভাবে নিতে পারেননি। দলের ভেতরেই একটি বড় অংশ মনে করে জামায়াতের সাথে জোট করা মানে জুলাই বিপ্লবের মূল স্পিরিট বা চেতনা থেকে সরে আসা। দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকের পদত্যাগ এবং 30 জন নেতার জোট বিরোধী চিঠি সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তারা পরিষ্কার বলেছিলেন, ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিলে এনসিপির আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকবে না। দ্বিতীয়ত, ক্ষমতার পাল্লা বিএনপির দিকে ভারী হওয়া। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে যে শোকের ছায়া এবং সহানুভূতির ঢেউ তৈরি হয়েছে, তা বিএনপির জনসমর্থনকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সংহত। এনসিপির তৃণমূল কর্মীরা দেখছেন আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনাই প্রবল। ডুবে যাওয়া জাহাজে বসে না থেকে তারা তাই জেতা ঘোড়ায় বাজি ধরতেই পছন্দ করছেন। গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকাগুলোতে এনসিপির কর্মীরা বিএনপিতে ভিড়ছেন। হাসনাত সার্জিসদের বিশ্বাসযোগ্যতার সংকট। এনসিপির শীর্ষ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ইউটিউব ও ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমদের সম্পদ নিয়ে নানাবিধ ভিডিও এবং প্রতিবেদন ভাইরাল হয়েছে। যদিও এসবের সত্যতা নিয়ে বিতর্ক আছে, তবুও সাধারণ মানুষের মনে তাদের সততা নিয়ে যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। একসময় যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের বিরুদ্ধেই যখন অনিয়মের অভিযোগ বা সেফ এক্সিট খোঁজার গুঞ্জন ওঠে, তখন কর্মীদের মনোবল ভেঙে যাওয়াই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম এবং এনসিপি নেতা হিসেবে তার ভূমিকা নিয়েও দলের ভেতরে ধোঁয়াশা ছিল। দলের অনেক নেতাই অভিযোগ করেছেন জোট গঠন বা আসন ভাগাভাগির সিদ্ধান্তগুলো গণতান্ত্রিকভাবে নেওয়া হয়নি। গুটি কয়েক নেতা ব্যক্তিগত সম্পত্তির মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। প্রথম আলোর কলামিস্ট আলতাফ পারভেজ যেমন লিখেছেন, এনসিপির এই পরিণতি আসলে নতুন বন্দোবস্তের অপমৃত্যু। যে স্বপ্ন দেখিয়ে তারা দল গঠন করেছিল, সেই স্বপ্ন এখন ক্ষমতার রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। নির্বাচনী সমীকরণ এবং এনসিপির ভবিষ্যৎ। আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠেয় নির্বাচন এনসিপির জন্য বাঁচা মরার লড়াই। জামায়াতের সাথে জোট টিকবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত জামায়াত তাদের 10-12টি আসনেই আটকে রাখে, তবে এনসিপির অনেক হেভিওয়েট নেতাকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হতে পারে, অথবা মনোনয়ন বঞ্চিত হয়ে নিষ্ক্রিয় হয়ে যেতে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি এখন অস্তিত্বের সংকটে। দলটির অবস্থা অনেকটাই না ঘরকা না ঘটকা। তারা না পারল বিএনপির সঙ্গে জোট করতে, না পারল জামায়াতের কাছ থেকে সম্মানজনক অংশীদারত্ব আদায় করতে। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ বা কোণঠাসা অবস্থায় থাকায় তাদের ভোট ব্যাংকও এনসিপির বাক্সে আসার সম্ভাবনা কম। এনসিপির সামনে এখন দুটি পথ খোলা। এক, জামায়াতের দেওয়া সামান্য কয়টি আসন মেনে নিয়ে কোনো মতে সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ভবিষ্যতে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করা। দুই, জোট ভেঙে দিয়ে এককভাবে 300 আসনে নির্বাচন করে নিজেদের জামানত বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি নেওয়া। তবে এতে অন্তত তাদের মেরুদণ্ড বা আদর্শিক অবস্থান পরিষ্কার হবে। কিন্তু বর্তমান নেতৃত্ব যে দোদুল্যমানতা দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা প্রথম পথেই হাঁটবে এবং তাতে দলের ভাঙন আরও ত্বরান্বিত হবে। এনসিপি প্রমাণ করেছে ছাত্র আন্দোলন নেতৃত্ব দেওয়া আর একটি রাজনৈতিক দল পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন দুটি দক্ষতা। আবেগের উপর ভর করে দল গঠন করা যায়, কিন্তু রাজনীতিতে টিকে থাকতে হলে দরকার হয় কৌশল, সাংগঠনিক ভিত্তি এবং দূরদর্শিতা, যার সব কয়টিতেই এনসিপি এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। সব মিলিয়ে যে প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে, সেটি হলো এই দলটি টিকবে আদৌ কয়দিন?